রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 25 পর্ব। কয়েকদিনের পর হাঁসুলি বাঁকে পৃথিবীর সঙ্গে যথানিয়মে রাত্রি প্রভাত হয়। সেখানে ব্যতিক্রম নেই। গাছে গাছে পাখি ডাকে, ঘাসের মাথায় রাত্রে শিশির বিন্দু ছোট ছোট মুক্তার দানার মতো টলমল করে। বাঁশবনের মাথা থেকে বনশিরিষ, নিম আর জাম, কাঁঠাল, শিরীষ, বট, পাকুড়ের মাথা থেকে টুপটাপ করে শিশির বিন্দু ঝরে পড়ে মাটির বুকে। যে ঋতুতে যে ফুল ফোটার কথা সেই ফুলই ফোটে। পূব দিকে নদীর ধার পর্যন্ত অবারিত মাঠের ওপারে, কোপাইয়ের ওপারে, গ্রামে গোগ্রামে চারিপাশে গাছপালার মাথায় সূর্য ওঠে। কিন্তু কাহারেরা জাগে সূর্য ওঠার অনেক আগে। পূর্বের আকাশে তখন শুধু আলোর আমেজ লাগে মাত্র। পূর্ব দক্ষিণ কোণে শুকতারা জ্বলজ্বল করে। কাহারেরা ওঠে সেই সকালে। আপন আপন প্রাতকৃত্য সমাধা করে মেয়েরা ঘরে দৌড়ে জল দেয়, মারুলি দেয়, সামান্য যে বাসন কয়খানি রাত্রে উচ্ছিষ্ট হয়ে থাকে সেগুলি মাজে। গরু ছাগল বার করে তাদের জায়গায় বাঁধে, হাঁসগুলিকে ছেড়ে দেয়। কলরব করে তারা ছুটে গিয়ে নামে নীলের বাঁধের জলে, নেমেই ছুটে আসে ঘাটে। এঁটো বাসনের খাদ্যকণাগুলো মুখ ডুবিয়ে খুঁজে খুঁজে খায়। মুরগিগুলোকে ছেড়ে দেয়, তারা ছুটে যায় আস্তা কুড়ে সাদের কাদায়। পুরুষেরা প্রাতকৃত্য সেরে এই সকালে ঘরে দৌড়ে যে মাটির কাজগুলি থাকে, কোদাল নিয়ে সেই কাজগুলি সেরে ফেলে। পাষাণের মতো মাটি। মেয়ে পুরুষে আগের দিন সন্ধ্যায় কলসিতে ভরে জল তুলে রাখে। সকালে কাহার মুনিশ তার উপর কোদাল চালায়। মাটির কাজ কিছু না কিছু থাকেই। পুরানো দেয়ালের মেরামত চলতে থাকে ধীরে সুস্থে। নতুন ঘর যদি কেউ করে তার কাজ চলে দীর্ঘদিন ধরে। কিছু না থাকলে বাড়ির ধারে শাক পাতার ছোট ছোট ক্ষেত কোপায় তারা। বাড়ি গাছা পেটের বাছার মতোই গৃহস্থের সহায়। গোটা শীতকালে এই ধারা। এই সব সেরে তারপর কাহারেরা কাজে বার হয়। সুচাঁদ ভরে ওঠে। ঝ্যাঁটা দিয়ে উঠোন পরিষ্কার করতে করতে তারস্বরে গাল দিচ্ছে। আজ আর তার ভাষা অশ্লীল নয়, মর্মান্তিক অভিশাপ তীক্ষ্ণ, এবং সে অভিশাপের মধ্যে দুঃখ, লাঞ্ছনা নিয়তির নিপুণ বিধানের মতো স্তরে স্তরে শৃঙ্খলাবদ্ধভাবে সাজানো। সেই অক্তের ত্যাজে এমন বার হয়েছে, সেই অক্ত জল হয়ে যাবেন তোমার। গৃহিণী ওক হবে, যে রুগী হয়ে পড়ে থাকবে। ওই পাথরের মতো ছাতি ধসে যাবে, হাড় পাঁজর ঝুরঝুর করবে। যে গলার ত্যাজে হাঁকিয়ে চেঁচিয়ে ফিরছ, সেই গলা তোমার নাকি হয়ে পাখির গলার মতো চিঁচি করবে। যে হাতে তুমি আমাকে ব্যাং দিয়েছ, যে হাতে তুমি বাঁশবনে আগুন লাগিয়ে মা মনসার বেটিকে পুড়িয়ে মেরেছ, সেই হাত দুটি তোমার পড়ে যাবে, কাঠের মতো শুকিয়ে যাবে। দেবতাকে যদি আমি পূজা করে থাকি, অতীতকে যদি আমি সেবা করে থাকি, তবে আমার কথা ফলবে ফলবে ফলবে। হে বাবা কর্তা, হে মা মনসা, হে বাবা জাঙ্গলের কালের উদ্য, হে মা চন্দনপুরের চণ্ডী, হে মা বাকুলের বুড়ি কালী, হে বাবা বেলের ধম্মরাজ, তোমরা এর বিচার করো, বিচার করো।
বোধ করি হঠাৎ সুচাদের মনে পড়ে গেল চোখের কথা। চোখ নিয়ে তো কোনো অভিশাপ দেওয়া হয় নাই। সঙ্গে সঙ্গে চোখ নিয়ে অভিশাপ দিতে আরম্ভ করলে। ওই যে তোমার ড্যাবা চোখ, ওই চোখ তুমি হারিও, দিন আর জল ঝরে ছানা পড়ুক। কানা হয়েও তুমি, কানা হয়েও তুমি, কানা হয়েও তুমি। ওই ড্যাবা চোখ তোমার আঙা অক্তের ডেলার মতন কোঠর থেকে ঠেলে বেরিয়ে এসে বিভীষিকা হয়ে যায় যেন। এটি একটি বিশেষত্ব হাঁসুলি বাঁকের কাহার পাড়ার। ঝগড়া হলে সে ঝগড়া একদিনে মেটে না, দিনের পর দিন তার জের চলতে থাকে এবং প্রাতকালে উঠেই এই গালিগালাজের জেরটি টেনে তারা শুরু করে রাখে। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে থামে, আবার জিরিয়ে নিয়ে অবসর সময় নিজের ঘরের সীমানায় দাঁড়িয়ে বিপক্ষ পক্ষের বাড়ির দিকে মুখ করে এক এক দফা গালিগালাজ করে এবং বিপক্ষ কাহারদের ঝগড়ায় এই গালিগালাজের এই বাঁধুনিটি পুরুষানুক্রমে চলে আসছে। একে কলহ সংস্কৃতি বলা চলে। তবে সাধক ভেদে মন্ত্রের সিদ্ধি, এই শতা অনুযায়ী সুচাঁদ এই বৃদ্ধ বয়সেও সর্বশ্রেষ্ঠা। ওদিকে আরও একজন গাল দিচ্ছে করালিকে, সে হলো নয়নের মা। সে গাল দিচ্ছে করালিকে একা নয়, পাখিকেও সাপান্ত করছে। হাঁপানি রুগী নয়ন উঠে বসে কাশছে আর হাঁপাচ্ছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বুকের ওপর ধর্মরাজের এক মোটা মাদুলি, হাঁপানির আক্ষেপে চামড়া ঢাকা পাঁজরার সঙ্গে সঙ্গে উঠছে আর নাচছে। তার বাড়ির সামনে একই উঠানের ওদিকে রতনের বাড়ি। রতন কোদাল চালানো শেষ করে বসে হুঁকো টানছিল আর গালাগালি শুনছিল। হাঁপানিটা একটু থামতেই নয়ন দায়ানের বাঁশের খুঁটিটা ধরে দাঁড়ালো। চোখের দৃষ্টিতে তার অমানসিক প্রখরতা ফুটে বেরুচ্ছে। এইসব দীর্ঘদিনের রোগীর চোখের রং বোধহয় একটু বেশি সাদা হয়, নয়তো জীর্ণ দেহ এবং কালো রঙের জন্যই নয়নের চোখ দুটো বেশি সাদা দেখাচ্ছে। রতন বললে, উঠলি যে? কোথায় যাবি? যাবো একবার মুরব্বির কাছে। যেতে হবে না, বস না। এর একটা হেস্ত নেস্ত মুরব্বি বেরিয়ে যেছে। তীব্র দৃষ্টিতে চেয়ে রইল সে রতনের দিকে, যেন অপরাধটা রতনেরই। নয়ন এবার প্রশ্ন করলে, এই সোমকালে গেল কোন ভাগাড়ে? কেউ তো এখনো যায় নাই। রতন বললে, মাইতো ঘোষ এই সকালের ট্যানেই কোথায় যাবে? ঘোষেদের চাকর এসেছিল, ভারী মোট আছে, নিয়ে যেতে হবে চন্দনপুরের স্টেশন। তাহলে? হতাশ হয়ে পড়ল এবার নয়ন। তাহলে আর কি করবি? বাড়ি বসে আগে জল গরম করে আরশোলা জিরিয়ে খা, হাঁপটা নরম হোক। হাজার হলেও রতনের বয়স হয়েছে, মাতব্বরের বয়সী, বন্ধু লোক। খোদ মাতব্বর না হলেও প্রবীণ স্নেহবশে সেই উপদেশ দিলে। নয়নের মা বাসন মাজতে মাজতে গাল পাড়ছিল। সে হঠাৎ ছাই মাখা হাতে এগিয়ে এসে হাত দুটো রতনের মুখের কাছে নেড়ে বললে, তুমি তো মাতব্বরের ডান হাত, শলা শুলু গুজগুজ তো খুব। বলি, মাতব্বরের এ কোন দেশি বিচার? এ কোন ঢঙের মাতব্বরি শুনি? এ অন্যায় একটি কথাও বললে না তোমার মাতব্বর? বিচার করবার ভয় সকলে উঠে পালালো। রতন বললে, তা আমি কি বলবো, তোমরাই তাকে বলো। বলবো বই কি, 100 বার বলবো। ছাড়বো আমি? জমিদারের কাছে যাব, থানা পুলিশ করব। তা যা খুশি তুমি করতে পারো, তবে সকালে উঠে বিচারের লেগে মাতব্বর বসে থাকবে, এ তোমাদের ভালো ন্যাকড়া বটে। নয়নের মা বলল, মাতব্বর তোমার খুব আতের লোক, তুমি বলো কেনে শুনি। বিরক্ত হয়ে হুকাটি রেখে গামছাখানি টেনে গায়ে চাদরের মতো ফেলে বেরিয়ে পড়ল। সূর্য উঠে পড়েছে গোগ্রামের গাছপালার মাথা ছাড়িয়ে। রোদ এসে বাঁশবাড়ির ঘরগুলির চালের উপর পড়েছে। বনোয়ারির সদ্য ছাওয়া চালের নতুন খড়ের উপর যেন সোনা ঢেলে দিয়েছে।
আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই ২৬ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।